হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব, আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে করবে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল এবং তোমাদেরও কিন্তু পরীক্ষায় এই রকম প্রশ্নই আসবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমি লিঙ্ক দিয়ে দেবো, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং এই পিডিএফটা যারা কিনতে চাও, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা কিনে নিতে পারবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি। একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। 10টি প্রশ্ন আছে, 1 করে 10। তো প্রথমটা বলছে প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে কি হয়। দেখো, আমরা জানি উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তো প্রকৃত ভগ্নাংশ হলে লব সবসময় কি হবে, লব হচ্ছে ছোট হবে। আর যদি অপ্রকৃত বলতো তাহলে কিন্তু লবটা বড় হতো এবং হরটা ছোট হতো। একটা এক্সাম্পল দিই, দেখো যদি আমরা 3/4 লিখি, এখানে কি লবটা হরের থেকে ছোট, অর্থাৎ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এটাই যদি আমরা উল্টো করে লিখি, এখানে লবটা হরের থেকে বড় হয়ে যাচ্ছে, এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এবার দেখো বলছে 1 + 99.6 মান কত হবে। তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, কিন্তু আমি সহজ একটা পদ্ধতি শেখাবো। দেখো এই 99.6 এখানে কিছু নেই, মানে এখানে যোগ থাকে। তো 1 + 99, এখানে কিছু নেই মানে যোগ আছে 6/7। এবার 99 আর 100 যোগ 1 যোগ করলে হয়ে যায় 100, তাহলে 100.6/7। ওকে, তো উত্তর হয়ে যাবে আমাদের 100.6/7। এবার ঘনবস্তুর মাত্রা, ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টি। তারপর 29 জন লোক একটি কাজ 19 দিনে করে, 19 জন লোক কাজটি করতে পারবে কত দিনে। তো দেখো জনসংখ্যার দিন সংখ্যা, তাহলে 29 জন লোক 19 দিনে করে, তাহলে 19 জন লোক কত দিনে কাজটি করবে। তাহলে জনসংখ্যার দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, কারণ জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে যদি বেশি লোক কাজ করে। এখানে যেমন কমেছে, জনসংখ্যা কমেছে, তাহলে কাজটি করতে বেশি দিন সময় লাগবে। তাহলে 29 জন লোক একটি কাজ করে 19 দিনে, তাহলে একজন লোক কাজটি কতদিনে করবে, একজন লোক তো কাজটা করতে বেশি দিন সময় লাগবে, বেশি হলে গুণ হয়, আর যদি কম হয় তাহলে ভাগ হয়। যেহেতু একজন লোক কাজটি করতে বেশি সময় লাগবে এবং ব্যস্ত সম্পর্ক, তাই এটা কিন্তু গুণ হবে। তাহলে 29 + 19 হলো। এবার 19 জন লোক আমাদের চেয়েছে, তাহলে 19 জন লোক কাজটি কত দিনে করবে, এটার সঙ্গে 19 জন লোক কি কাজটি কম দিনে করবে, এই জন্য 19 ভাগ হবে। এবার 19 কেটে গেলে 29 দিন উত্তর আমাদের হয়ে যাবে। এরপর দেখো বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 একক, অর্ধপরিসীমা 24 একক হলে দৈর্ঘ্য কত হবে। তো আয়তক্ষেত্রের প্রস্থ 10 একক দেওয়া আছে, অর্ধপরিসীমার সূত্র কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা 24 দেওয়া আছে। তাহলে এই সূত্র থেকে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব, যে দৈর্ঘ্য সমান সমান অর্ধপরিসীমা বিয়োগ প্রস্থ, এটা ওদিকে নিয়ে বিয়োগ হয়ে যাবে, অর্ধপরিসীমা বিয়োগ প্রস্থ, দৈর্ঘ্য বার করার সূত্র যদি অর্ধপরিসীমা দেওয়া থাকে। তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে 24 আর অর্ধপরিসীমা প্রস্থ হচ্ছে অর্ধপরিসীমা হচ্ছে 24, প্রস্থ হচ্ছে 10, তাহলে বিয়োগ করলে 14 আমরা পেয়ে যাব হচ্ছে দৈর্ঘ্য। এবং দৈর্ঘ্য আর প্রস্থ যদি যোগ করি 10 আর 14 24, সেটা অর্ধপরিসীমা হয়ে যাবে। তো সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য। তারপরে দেখো বলেছে এই সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতমটা হলো, ক্ষুদ্রতম দেখো 5 হচ্ছে সব থেকে বড়, তারপরে এটা হচ্ছে 0. এটা হচ্ছে 0.0, তারপরে হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.0, এটা হচ্ছে 0.0, তাহলে সব থেকে বড় হচ্ছে এইটা, এটা 4 নম্বর দিয়ে দিই। তারপরে হচ্ছে সব বড় হচ্ছে এইটা, এটা 3 নম্বর দিয়ে দিই। উল্টো থেকে করছি, ঠিক আছে, উল্টো করি না, পরপরই করি। এটা হচ্ছে 1 নম্বর সব থেকে বড়, এটা হচ্ছে 2 নম্বর। এবার এই দুটোর মধ্যে করবো, দেখ এটা 0.00 আর এটা 0.5, তাহলে সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো হয়ে যাচ্ছে এইটা, আর সব থেকে বড় হচ্ছে এটা, তাহলে এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো এইভাবে একটা ঘন নিয়ে কম্পারিজন করে আমাদের দেখতে হবে। তো সব থেকে ছোটো হয়ে গেল 4এরটা, ক্ষুদ্রতম হয়ে গেল 0.005। এবার দেখো একটি ফাঁপা চোঙের তল সংখ্যা, দেখো ফাঁপা চোঙ কেমন হয়, ফাঁপা চোঙ এমন, ঠিক আছে, ভিতরটা ফাঁপা, এখানে 2 মুখ কিন্তু খোলা বলেনি, এটা ফাঁপা বলেছে। তাহলে এটা এই একটা তল, এই বাইরের যেটা এমন করে আছে এটাকে বলা হচ্ছে বক্রতল, আর এই উপরের একটা আর নিচের একটা তল থাকে সেটা হচ্ছে সমতল। তো টোটাল 3টে হচ্ছে তল, এই উপরে নিচে আর বক্রতল 3টে তল।
তারপর 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত? দেখো 1 ডজন মানে হচ্ছে কটা? 12টা। তাহলে 12টা ডিমের দাম কত? 12টা ডিমের দাম হচ্ছে 90 টাকা। তাহলে একটা ডিমের দাম কত হবে? একটা ডিমের দাম হবে নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে কি হয়? ভাগ হবে। তাহলে 90 ভাগ 12। এবার 90 ভাগ 12 করলে কত হয়? 12 দিয়ে যদি আমরা দিই তাহলে 7 12 84, বিয়োগ করলে হচ্ছে 6, দশমিক দিয়ে শূন্য নিলে হচ্ছে 5 12 60। তো 7.5 হয়ে যাবে আমাদের উত্তর, 7.5 টাকা। এবার দেখো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেটি হলো 90 ডিগ্রি যদি কোণ হয় সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই রকম হচ্ছে হয় সমকোণী ত্রিভুজ, একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এরপর একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত অপর কোণ দুটিকে কি বলে? দেখো স্থূলকোণ ব্যতীত অপর যে কোণ দুটি থাকে সেকে বলা হয় সূক্ষ্মকোণ বলা হয়। এরপর দেখো কেন বলা হয় একটু তোমাদের বলে দিই। দেখো সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। আর স্থূলকোণ বলা হয় হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে একটা কোণের ত্রিভুজের 3টে কোণ থাকে, একটা কোণই যদি 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায় তাহলে বাদবাকি কোণগুলো কী হবে? অবশ্যই দুটো কোণ 90 ডিগ্রি থেকে ছোটই হবে, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়। এই জন্য বাদবাকি কোণ দুটো অবশ্যই সূক্ষ্মকোণ হবে, সমকোণও হবে না। ঠিক আছে, সূক্ষ্মকোণই হবে। এবার 2 দাগেরগুলো করতে হবে। দেখো বলছে 11/9 হলো একটি কি? 11/9, দেখো লব বড় হর ছোট, তাহলে অপ্রকৃত হবে। তারপরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এই প্রস্থ। আর যদি প্রস্থ বলতো তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য হতো। সূত্রগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। তারপরে একটি ঘনকের প্রত্যেকটি তল কেমন? ঘনকের প্রত্যেকটি তল হচ্ছে বর্গ আকার। তারপর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে সমান, তাহলে 60 ডিগ্রি করে হয়। 60 60 60, 3টে 60 করে হচ্ছে 180 ডিগ্রি হয় টোটাল। ঠিক আছে, 60 60 করে 180 ডিগ্রি। এরপর সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত। দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এমন হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি, এর বিপরীত যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। সেটা কি বলে? অতিভুজ। তারপরে কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা দিন সংখ্যা, একটু আগে দেখলাম কাজ যদি অপরিবর্তিত থাকে লোক সংখ্যা দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক হয়। মনে রাখবে এটা ভালো করে, যারা বুঝতে পারো না তারা মনে রাখবে, কারণ কাজ যদি একই থাকে তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা অবশ্যই কমে যাবে, তাই না? এবার দেখো 3 দাগে সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে হবে। তো বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত? তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। 100 এর বর্গমূল কত হবে? 100 মানে হচ্ছে বর্গমূল মানে কি? রুট করে দেওয়া। এবার 100 মানে 10 গুণ 10। এবার রুটের মধ্যে দুটো সংখ্যা গুণ থাকলে একটি হিসাবে বার হয়ে যায়, তো 10 হয়ে যাবে। তারপরে দশমিক ভগ্নাংশে এই যোগটা করতে হবে। দেখো তো এখানটায় 200 থাকলো যোগ, দেখো 7/10। 7/10 মানে হচ্ছে দশমিকে যদি প্রকাশ করি তাহলে যেহেতু একের পর একটা শূন্য আছে তো 7 হচ্ছে এক ঘর আগে দশমিক বসবে। আর এটা দেখো 2 ঘর আগে দশমিক বসবে। ঠিক আছে, 2 ঘর পর, তো এখানটায় 0.02 হয়ে যাবে। এবার যোগ যদি করি, এবার পাতি সাজিয়ে যোগ করো। প্রথমে 200 ছিল, দশমিক দিয়ে 00 লিখে দিলাম, তারপরে 0.7 লিখে দিলাম, তারপরে 0.02 লিখে দিলাম। যোগ করলে 2 7.002, তাহলে 200.72 হয়ে যাবে আমাদের দশমিক উত্তর। আর যদি এটাকে যদি আবার এইভাবে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই দশমিকটা উঠে গেলে কি হবে? 72/100 চলে আসবে। দেখো 72/100। এবার কাটাকুটি করলে যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে 72 কাটলে 4 একে 4 এবং 4 একটা 32, 18 এবং 100 কাটলে 25 হবে। তাহলে 200 পূর্ণ 18/25 আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে 5 পয়সা সমান কত টাকা? দেখো 1 টাকা সমান 100 পয়সা, অর্থাৎ পয়সা থেকে যদি আমরা টাকাতে নিয়ে যাই তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। মনে রাখবে পয়সা থেকে টাকাতে গেলে, পয়সা থেকে টাকাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, এটা মনে রাখবে। তাহলে 5 পয়সা ছিল, একে 100 দিয়ে ভাগ করো, 5/100, তাহলে টাকা হয়ে যাবে 100 দিয়ে ভাগ করলে। এবার 100 আছে যেহেতু ভাগ আছে, একের পর দুটো শূন্য আছে, তাহলে আমাদের 2 ঘর পর দশমিক বসবে, তাহলে 5 লিখে একটা শূন্য দিয়ে দশমিকটা নিয়ে নেবো এদিকে। ঠিক আছে, এগুলো তোমরা জানো। এবার একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। ফুটবল। এরপর ফুটবলের একটাই তল থাকে। এরপর 5 সেমি, 2 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা যুক্তি দাও। তো এটা ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি ত্রিভুজের যে কোনো ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বাহু। ত্রিভুজের 3টে বাহু, তো যদি আমরা ছোট দুটো বাহু যোগ করি, এই ছোট দুটো বাহু ধরে নাও যোগ করলাম, তাহলে যোগফলটা যেটা হবে, ধরে নাও এই বাহুটা 1, এটা 2, এটা 3, 3টে বাহু, 1 সেমি, 2 সেমি, 3 সেমি।
তাহলে ছোট বাহু কোনটা? ছোট হচ্ছে 1 আর 2, তাহলে 1 আর 2 যোগ করলে হচ্ছে কি অলওয়েজ এর থেকে বড় হতে হবে, ঠিক আছে, 3-এর থেকে বড় হতে হবে, এখানে যেটা থাকবে তার থেকে বড় হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ছোট দুটো বাহু হচ্ছে 5 আর 2, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হয়, কিন্তু 7 হচ্ছে 8-এর থেকে কি ছোট, বড় হচ্ছে না, এই জন্য কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না, অবভিয়াসলি বড় হতে হবে তারপরে ত্রিভুজ আঁকা যাবে। এবার দেখো এই বিয়োগটা করতে হবে, তো দেখো এই 999 বিয়োগ 1/2-3, তো এটাকে যদি আমরা গুণ করে দিই, 3 একে 3 আর 2 এ 5, 5/3। এবার নিচে লসাগু 3 এবং 3 দিয়ে এটা গুণ হয় আমরা জানি, তো 3 দিয়ে গুণ করলে 2997 হয়, বিয়োগ 5 বিয়োগ করলে হচ্ছে 2992 হয়। এবার এটাকে আমাদের ভাগ করে দেখতে হবে, 2992কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 নং 27 বিয়োগ করলে হচ্ছে 2 29, 3 নং 27 বিয়োগ করলে হচ্ছে 22, আর 3 7 21 বিয়োগ করলে 1, তাহলে এটা হবে 1/3, 1/3, তাহলে 997 পূর্ণ 1/3 আমাদের উত্তর হয়ে গেল। এবার দেখো 1 কিমিকে ঘন্টাকে 1 কিমি ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। দেখো এটা এইভাবে করা আছে, এটাকে আমরা এইভাবে করতে পারবো। দেখো উপরে আছে 1 কিমি আর নিচে আছে ধরো নাও 1 ঘন্টা, এই ভাগ মানেই তো বাই, তাই না, ভাগ মানেই 1 কিমি বাই ঘন্টা। এবার এটাকে আমাদের মিটার আর সেকেন্ডে প্রকাশ করতে হবে, তাহলে 1 কিমিকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে কি হবে, 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে হচ্ছে সেকেন্ডে করতে হবে 3600 সেকেন্ড। এবার কাটাকাটি করলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 2 দিয়ে কাটলে 18, তাহলে হয়ে গেল 5/18 মিটার বাই পার সেকেন্ড। তো এটা এইভাবে একটু লিখে করি যেটা তোমরা বুঝতে পারো, ঠিক আছে, এইভাবেও তোমরা করলে হবে, এইভাবেও করলেও হবে। এবার দেখো একটি সূক্ষ্মকোণের উদাহরণ। দেখো সূক্ষ্মকোণ মানে কি, 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি ছোট আছে। এবার বাহু ও কোণ এর সাপেক্ষে এবিসি ত্রিভুজের নাম লেখো। তো দেখো এই এবিসি ধরে নাও ত্রিভুজটা আছে, তো এই যে 110 ডিগ্রি, এই কোণটা কি 110 ডিগ্রি, এটা যদি কোণ ভেদে করি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট একটা কোণ, তাহলে এটা কী হবে, স্থূলকোণ হয়ে যাবে, স্থূলকোণী ত্রিভুজ। আর বাহুগুলো দেখো সব অসমান, তাহলে এটা বিষমবাহু হয়ে যাবে, বিষমবাহু বাহু ভেদে। তবে একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়, 1 সমকোণ হয়। তারপরে এটা দেখো বলছে এত মিটার লম্বা দড়ি থেকে এত মিটার লম্বা দড়ি কেটে নেওয়া, কেটে নিলে কী করতে হবে, কতটুকু দড়ি বাকি আছে বিয়োগ করতে হবে। তো এটা বিয়োগ করলে দেখো এটা যদি গুণ করি, প্রথমে এটার সঙ্গে গুণ হয়, 11 দুগুণে 22, উপরটার সঙ্গে যোগ হয় 22 আর 5 27, তো এটা হবে 27/11 বিয়োগ 3 একে 3 আর 2 5, 5/3। এবার এই নিচের দুটো যদি আমরা লসাগু করি 33 হবে, 3 11 33, এবং এটার সঙ্গে এটা ভাগ করলে 11কে 33 ভাগ করলে 3 হয়, এবং উপরের সঙ্গে গুণ করলে 3 7 সঙ্গে 81, এবং এটার সঙ্গে এটা ভাগ করলে 3কে 33 ভাগ করলে 11, এবং 11 থেকে 5 দিয়ে এটা গুণ হয়, উপরের সঙ্গে 55 হয়ে যাবে, 81 থেকে 55 বিয়োগ করলে হচ্ছে 26/33 মিটার। এটা আমাদের উত্তর হয়ে যাবে, এবং তোমরা লিখে দেবে লাস্টে যে 26/33 মিটার দড়ি বাকি থাকবে, উত্তরটা অবশ্যই তোমরা লিখে দেবে। এবার একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 280 বর্গমিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার হলে পরিসীমা কত। দেখো যেগুলো দেওয়া আছে লিখি, ক্ষেত্রফল 240 দেওয়া আছে, প্রস্থ হচ্ছে 10 দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্যটা বার করতে হবে, মানে দৈর্ঘ্য সূত্র কি, ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, তাহলে 240 ভাগ 10 অর্থাৎ 24 হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য। এবার আমাদের চেয়েছে পরিসীমা, পরিসীমার সূত্র কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 24, প্রস্থ হচ্ছে 10 বসিয়ে দিলাম, দুটো যোগ করলে হচ্ছে 34, তাহলে 2 গুণ 34 মানে হচ্ছে 68 হয়ে গেল আমাদের উত্তর। খুব সোজা এবং এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবার বলছে 1.25 এই দশমিক ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। দেখো মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে দশমিকটাকে আমাদের তুলতে হবে, ঠিক আছে। দেখো 1 দশমিক ছিল, তাহলে একটা থাকলে এবার দশমিকটা জানি, দেখ এটা কীভাবে করে, দেখো যে দশমিকের যদি তুলতে হয়, দেখো এটা কীভাবে করবো, প্রথমে 1 ছিল 1টা লিখবো, তারপরে বাই দিয়ে দেবো, এবার দশমিকটা তুলবে, উপরে 25 ছিল 25 লিখে দেবো, এবার দশমিকটা তুললে 1 ঘর পর কটা আছে, 2টো ঘর আছে, তো 2টো শূন্য হয়ে যাবে, তো 1 পূর্ণ 25/100 হয়ে যাবে। এবার কাটাকুটি করলে 25কে 25, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 1 পূর্ণ 1 4 হয়ে যাবে আমাদের উত্তর। এবার দেখো বলছে আমার বাবা 25.30 টাকার পেঁয়াজ, 33.70 টাকার লেবু এবং 12 টাকার আম কিনেছেন, তিনি কত টাকা ব্যয় করেছেন। তো সবগুলো যোগ করলে হয়ে যাবে, তো ব্যয় করেছেন 25.30 টাকার পেঁয়াজ, 33.70 টাকার লেবু আর 12 টাকার হচ্ছে আম। তো এখানে যোগ করব, তো 0 0 যোগ করলে শূন্যই হবে, 7 আর 3 10 0,
আর 5 আর 3 8 আর 2 10 আর 1 11 1 হাত থাকলো 1, 3 আর 2 5 আর 1 6 আর 1 7, তো 71 টাকা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এটা হলো। এবার দেখো একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত আমাদের বার করতে হবে। তো দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ মানে কি, একটা কোণ 90 ডিগ্রি তো হবেই, সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। এবার একটা কোণ 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 100, দুটি যদি যোগ করি তাহলে হয়ে যাবে 90 আর 30 হচ্ছে 120 হয়ে যাবে। তাহলে আমরা জানি তৃতীয় কোণটা কত হবে, তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তো দুটি কোণের যোগফল হয়ে গেছে হচ্ছে 120 ডিগ্রি, তো 180 থেকে 120 বিয়োগ দিলেই 60 ডিগ্রি আমাদের উত্তর হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। অপর দুটি কোণ কত হবে, একটা হচ্ছে 60 ডিগ্রি বার করলাম এবং যেহেতু সমকোণী তাই 90 ডিগ্রি তো হবেই। এবার একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় যায় 300 কিমি, তবে 1800 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগবে? তো দেখো দূরত্ব আর সময়, তো 300 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে 1800 কিমি যেতে কত সময় লাগবে? এবার দূরত্ব আর সময় কি সম্পর্ক? সরল সম্পর্ক, কারণ দূরত্ব যদি বাড়ে সময়ও বাড়বে। তাহলে 300 কিমি যেতে 6 ঘন্টা সময় লাগে, একে যেতে কত সময় লাগবে? একে যেতে অবভিয়াসলি কম সময় লাগবে 1 কিমি যেতে, তাই না? 1 কিমি কম দূরত্ব, তো কম সময় লাগবে, তাহলে হয়ে যাবে ভাগ হয়ে যাবে 6/300 হয়ে যাবে। এবার 1800 কিমি যেতে কত সময় লাগবে? বেশি সময় লাগবে, তাহলে গুণ হবে। এবার 2 0 কেটে গেল, 3 দিয়ে 6কে কাটলে 9 এটাকে কাটি 18 কাটি, তাহলে 3 6 18 হয়ে যাবে, তাহলে 6 গুণ 6 36 ঘন্টা হয়ে যাবে আমাদের উত্তর। তো উত্তরটা তোমরা লিখে দেবে যে 1800 কিমি যেতে ট্রেনটির 36 ঘন্টা সময় লাগবে। এবার দেখো বলছে 500 গ্রাম চিনির দাম 21 টাকা হলে 2 কিগ্রা চিনির দাম কত হবে? তো চিনির পরিমাণ আর কিগ্রা, তো 500 কিগ্রা চিনির দাম হচ্ছে 21 টাকা। এবার 2 কিগ্রা, এখানে 2 কিগ্রা আছে তাহলে এটা গ্রামে করতে হবে, কারণ এটা গ্রামে ছিল। তো 2 কিগ্রা মানে হচ্ছে 2000 গ্রাম, তো 2000 গ্রাম চিনির দাম কত হবে? তো চিনির পরিমাণ আর দামের মধ্যে সরল সম্পর্ক, কারণ চিনির দাম পরিমাণটা বাড়লে দামটাও বাড়বে। তাহলে 500 কিগ্রা চিনির দাম 21 টাকা, তাহলে একে কত হবে? 1 গ্রামের দাম অবভিয়াসলি কী হবে? 1 গ্রামের দাম 500 গ্রামের দাম 21 টাকা হলে 1 গ্রামের দাম কমই হবে, কম হলে ভাগ হয়, আর 2000 গ্রামের দাম বেশি হবে, তাহলে 2000টা গুণ হবে। এবার 0 0 কেটে গেল, 2 0 কেটে দিলাম, ঠিক আছে? 5 দিয়ে 20কে কাটলে 4 5 20, গুণ করলে 84 হয়ে গেল আমাদের উত্তর, 84 টাকা। এবার দেখো পরেরটা 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তো দেখো এটা তোমাদের নিজে নিজে করতে হবে, কারণ এটা তো এখানে করা সম্ভব না, তো তোমরা এটা নিজে নিজে করবে। কিভাবে করবে? প্রথমে একটা স্কেল দিয়ে খাতাতে প্রথমে একটা 3.2 সেমি আঁকবে, তারপর এখানে কম্পাসটা বসিয়ে পেন্সিলটা একদম এখানে বসিয়ে এখানে এখানে কম্পাসের হুলটা বসাবে, এখানে পেন্সিলটা বসাবে, দিয়ে এইভাবে কেটে দেবে, এখান দিয়ে যাবে, ঠিক আছে? দেখবে হয়ে যাবে। এরপর পাঁচেরগুলো দেখো সরল করি করতে হবে। তো দেখো ছিল 12, এটা ছিল, তো প্রথমে আমরা জানি বদমাশ নিয়ম BODMAS, প্রথমে ব্র্যাকেট, তারপরে অব্যয়ের কাজ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগের কাজ, এটা তোমরা ভালো করে মনে রাখবে। তো প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, এবং ব্র্যাকেটের মধ্যে প্রথম হচ্ছে রেখা বন্ধনের কাজ, তাহলে 2 বিয়োগ 1 করলে হচ্ছে 1 হয়। তারপরে ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করবো, 1 যোগ 1 মানে হচ্ছে 2, এবং দেখো এই সংখ্যা আর ব্র্যাকেটের মাঝে কিছু নেই মানে এর হয়, তাহলে এর কাজ হবে এবার 2 এর 2 মানে 4 হবে। এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ 5 বিয়োগ 4 মানে হচ্ছে 1, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ 7 বিয়োগ 1 মানে 6, সংখ্যার ব্র্যাকেটের মধ্যে কিছু নেই মানে এর হবে, তাহলে 12 গুণ 6 মানে হচ্ছে 72 হয়ে যাবে আমাদের উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে, বদমাশ নিয়মটা মনে রাখবে। তারপরে দেখো 40 দিন একটি পুকুর খনন করতে 21 জন লোক কাজে নিযুক্ত হয়েছিল, কিন্তু তাদের মধ্যে হঠাৎ 7 জন অসুস্থ হয়ে পড়ে, তবে বাকি লোক সেই কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে? দেখো জনসংখ্যা দিন সংখ্যা, তাহলে 21 জন লোকের হচ্ছে 40 দিন লাগে, 21 জন লোক 40 দিন। এবার তাদের মধ্যে কিছুজন অসুস্থ হয়ে গেল, তাহলে 21 জন ছিল, 7 জন অসুস্থ হয়ে গেল, তাহলে 14 জন আছে, 14 জনের কতদিন সময় লাগবে এটা বার করতে হবে। তো জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, কারণ জনসংখ্যা যদি কমে যায় দিন সংখ্যা কিন্তু বাড়বে, কাজটা করতে বেশি সময় লাগবে, কম লোক, তাহলে 21 জন লোকের 40 দিন সময় লাগে পুকুর খনন করতে, তাহলে একজনের কী হবে? একজনের বেশি লাগবে, বেশি লাগলে গুণ হয়, তাহলে 40-এর সঙ্গে 21 গুণ হবে। এবং 14 জন লোকের এই কী হবে? এবার লোক সংখ্যা বেশি হলে কাজের পরিমাণ দিন সংখ্যা কমবে, তাহলে 14টা ভাগ হবে। এবার কাটাকুটি করব, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে 40 কাটলে 20, 7 দিয়ে 3 7 21, 20 গুণ 3 মানে 60 দিন সময় লাগবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো অনেক দিয়েছি তোমাদের। তারপরে দেখো যদি 7 জন লোক 12 দিনে 4200 টাকা উপার্জন করতে পারে, তবে 4 জন লোক 9 দিনে কত টাকা উপার্জন করতে পারবে?
দেখো জনসংখ্যা এখানে 3টে আছে, জনসংখ্যা, দিন সংখ্যা, আয়। তো 7 জন লোক 12 দিনে 42 টাকা ইনকাম করে, তাহলে 4 জন লোক 9 দিনে কত টাকা ইনকাম করবে? তাহলে দেখো এই জনসংখ্যা আর আয়ের মধ্যে সরল সম্পর্ক, কারণ জনসংখ্যা কমলে আয় সংখ্যাটাও কমে যাবে, এবং দিন সংখ্যা আর আয়ের মধ্যেও সরল সম্পর্ক, কারণ দিন সংখ্যা কমলে আয়টাও তো মানুষের কমে যাবে, তাই না? তো এবার লিখবো 7 জন লোক 12 দিনে আয় করে 4200 টাকা। তাহলে একজন কত করে? একজন 12 দিনে কত করবে? নিশ্চয়ই কম করবে, তাহলে ভাগ হবে, তাহলে 4200 ভাগ 7 হবে। এবার একজন লোক একদিনে 12 জায়গায় 1, তাহলে এটাও কমে যাবে একদিন, তাহলে এটাও ভাগ হবে, তাহলে 4200 ভাগ 7 ছিল, আবার নিচে গুণ 12 হয়ে যাবে, কারণ ভাগ হবে 12টা। এবার 4 জন লোক একদিনে কত আয় করবে? লোক বেড়ে গেল, তাহলে এটা আয়ও বাড়বে, তাহলে বাড়লে গুণ হলো। এবার 4 জন লোক 9 দিন, দিন সংখ্যা বেড়ে গেল, তাহলে 9টাও গুণ হবে। এবার কাটাকুটি করলেই হয়ে যাবে। তো দেখো এটা কাটাকুটি করবো ভালো করে। প্রথমে আমরা 7 দিয়ে কাটবো, 6 7টা 42, 2 শূন্য বসে গেল। তারপরে 4 দিয়ে এটা কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 200, তাহলে 200 গুণ 9 হয়ে যাবে। এটা তোমরা না এমন না করতে পারো, 200 গুণ 9 মানে হচ্ছে 1800 হয়ে যাবে আমাদের উত্তর। তোমরা যেভাবে পারো সেভাবে কাটবে। এরপরে দেখো এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, এই কোণগুলির পরিমাণ নির্ণয় করো যাদের সমষ্টি কত। দেখো 3টে কোণের সমষ্টি অবভিয়াসলি 180 হবে। এবার তোমরা এবিসি একটা 3টে ত্রিভুজ আঁকবে, দিয়ে কোণগুলির পরিমাপ করে লিখে দেবে। তোমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকবে, প্রতিটি কোণ 60 ডিগ্রি করে আঁকবে, ঠিক আছে? এটা নিজেরা করবে, কারণ আঁকা সম্ভব না এখানটায়। আর এটা পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দুটো তোমাদের কাজ, পেরেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে দেখো শ্রেণী অঙ্কে পাশ করেছে এমন ছাত্র সংখ্যা, আর এই চিহ্নটা মানে হচ্ছে 10 জন। তো দেখো এটা আমাদের পূরণ করতে হবে। তো প্রথম শ্রেণীতে কতজন পাস করেছে এটা বার করতে, দেখো করে দিলাম। প্রথম শ্রেণীতে দেখো 10 20 30 40, 40 জন। দ্বিতীয় শ্রেণীতে 10 20 30 40, আর এটা মানে হচ্ছে হাফ আছে, তাহলে যে 5 40 যোগ 5 45 জন। তৃতীয় শ্রেণীতে 10 20 30 30 জন। চতুর্থ শ্রেণীতে 10 20 আর এটা 5, তাহলে 25 জন। এবং পঞ্চমে 10 20 30 40 50 জন। এবার কিছু এখান থেকে প্রশ্ন করবো, ওপরের ছবি থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। তো কোন শ্রেণীর ছাত্ররা বেশি সংখ্যায় পাশ করেছে? সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি 50 জন, পঞ্চম শ্রেণী। তো পঞ্চম শ্রেণীর 50 জন। তারপরে কোন শ্রেণীর ছাত্ররা কম সংখ্যায় পাশ করেছে এবং কতজন? দেখতে পাচ্ছি 25 জন সব থেকে কম, এবং চতুর্থ শ্রেণী, তাহলে চতুর্থ শ্রেণীর ছাত্ররা 25 জন পাশ করেছে, সব থেকে কম 25 জন। এবং তৃতীয় শ্রেণীর কতজন ছাত্র পাশ করেছে? তো আমরা দুটো প্রশ্ন আছে দেখে নিই। এবং প্রথম ও পঞ্চম শ্রেণীর পাশ করা ছাত্র সংখ্যার পার্থক্য দেখো। তৃতীয় শ্রেণীতে পাশ করেছে হচ্ছে দেখতে পাচ্ছি 30 জন, আর প্রথমে পাশ করেছে 40 জন, পঞ্চমে পাশ করেছে 50 জন। তো তৃতীয় শ্রেণীতে পাশ করেছে 30 জন। এবং এই যে ছিল প্রথম ও পঞ্চম শ্রেণীর পাশ করা ছাত্র সংখ্যার পার্থক্য, তো পঞ্চমে পাশ করেছে 50, প্রথমে 40, বিয়োগ করলে পেয়ে যাব 10 জন হচ্ছে পার্থক্য। এবার দেখো আমাদের লাস্ট অঙ্ক, একটি হোস্টেলে 30 জন ছাত্রের 12 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু তারপর আরও 6 জন ছাত্র ভর্তি হলো, সেই পরিমাণ খাদ্যের তাদের কতদিন চলবে? তো দেখো জনসংখ্যা দিন সংখ্যা, তো 30 জনের 12 দিন চলে। তো এবার ছাত্র সংখ্যা বেড়ে গেল, 30 থেকে 36 হয়ে গেল, 30 যোগ 6 কতদিন চলবে? তাহলে জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, কারণ জনসংখ্যা যদি বেড়ে যায় দিন সংখ্যা কী হবে? সেই খাবার তো সেম রেখেছে, তো খাবার কম দিন চলবে, কারণ জনসংখ্যা বেড়ে গেছে, ছাত্র সংখ্যা বেড়ে গেছে। তাহলে যে খাবারে 30 জন ছাত্রের চলে 12 দিন, একজনের কি চলবে? একজনের অবভিয়াসলি অনেক বেশি চলবে, তাহলে গুণ হবে। তাহলে 36 জনের কি হবে? 36 জনের কম চলবে, তাহলে ভাগ হবে। এবার কাটাকুটি করবো, 3 12 36, 3 দিয়ে 30 কাটে 3 10 30, তো 10 দিন হয়ে যাবে আমাদের উত্তর। তো এই ছিল তোমাদের ক্লাস 5 থার্ড ইউনিট টেস্ট 2025 সালের গণিতের একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, অনেক প্রশ্ন তোমাদের করিয়ে দিলাম, আশা করছি তোমাদের এর মধ্যে পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশনটাকে অল করে দেবে। আর তোমরা যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। এবং যারা এই পিডিএফটা কিনতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কিনে নিতে পারবে। এছাড়া তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে, স্যার আমি এই পিডিএফটা কিনতে চাই, বাই পিডিএফ কথাটি লিখবে এবং এই ভিডিওটা স্ক্রিনশট বা কোন পিডিএফটা ক্লাস 5-এর গণিত মডেল সেট কিনতে চাও সেটাও লিখে পাঠাবে। তাহলে আমি তোমাদের QR কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলে তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো যারা যারা কিনতে চাও তারা SMS করবে, সকলে কিন্তু SMS করবে না। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।